সবার কিন্তু একটা শৈশবের স্মৃতি থাকে ঈদ, বিশেষ করে ঈদকে নিয়ে। কখন চাঁদ উঠবে, ২৯ রোজা না ৩০ রোজা, কোরবানি ঈদ হলে কত কত কী রঙের গরু কিনলাম, কত বড় গরু কিনলাম, অনেক স্মৃতি থাকে। তারপরে কিভাবে ঈদের মাঠে যাব, কার সাথে কার হাত ধরে যাব, এইসব বিষয়ে আমি আপনার শৈশবের ঈদটার সাথে বর্তমান যে ঈদটা করেন এর একটা পার্থক্য, এবং এখন আপনি সবচেয়ে বেশি কাকে মিস করেন ঈদের দিনে, সবচেয়ে বেশি মিস করেন? আমার বাবাকে, যিনি কয়েক বছর আগে হারিয়ে গেছেন, তাকে মিস করি এই অর্থে, আমি একটা রায়ের বাজারে বড় হয়েছি, পালপাড়ায়। তো আমার শৈশব হচ্ছে একটা হিন্দু অধ্যুষিত এলাকায়, এবং সেখানে তাদের পূজার সাথেও আমরা ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতাম। আমাদের ঈদেও কিন্তু অন্য ধর্মের লোককে আমরা দেখেছি। আচ্ছা, দোকানে পাড়ার মোড়ের দোকানটাতে কোকাকোলা শেষ হয়ে যেত এবং দুধ শেষ হয়ে যেত, এই টেনশনে আমরা 3 দিন আগে থেকে ওগুলো বুক করতে হতো। এই যে জিনিস শেষ হয়ে যায়, এটা কিন্তু একটা দারুণ সৌন্দর্য। আমাদের এখন অ্যাবান্ডেন্সের সময়, কিছু শেষ হয় না। এই শেষ না হওয়াটা কিন্তু ভালো না, কারণ আপনাকে গায়ে, আপনার মননে একটি টেনশন, একটি না পাওয়ার বেদনা থাকা আমার মনে হয় ভালো। আর শৈশবে আমার কিন্তু গরুর হাটে হারিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে, এবং সেটা গাবতলী গরুর হাটে, যেখান থেকে আবার রায়ের বাজারে ফিরে আসাটা ইরান যাওয়া পর্যন্ত যত দূরত্ব তার থেকে কম ছিল না। হেঁটে হেঁটে, কখনো রিক্সায়, কখনো ভ্যান গাড়িতে আবার বাড়ির পথে ফেরত আসতে পারা। শৈশবের ঈদের মতো আমার মনে হয় আর কোনো কালের ঈদ আপনাকে তুলনা করা যাবে না। কারণ এই যে একরকম পোশাক পরা, আমাদের শৈশবে কিন্তু পোশাক আর শেষ মুহূর্তেও রেডি হতো না। কখনো কখনো দেখা যেত যে আমরা কাপড় দেখছি দূর থেকে যে এটি আমার পাঞ্জাবি হওয়ার কথা ছিল, কিন্তু দর্জি তো কথা রাখে না, আপনি জানেন। সে প্রচুর অর্ডার নেয়, সে মানে শেষ দিকে পালিয়েও যায় অর্ডার পূরণ না করে। কাজেই এরকম একটি টানাটানি, এরকম একটি অনিশ্চয়তা, এরকম একটি উৎসব মুখর। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি মহল্লায় না থাকেন, পাড়ায় না থাকেন, আমরা আজকে যে অ্যাপার্টমেন্টে জীবনযাপন করি, কেউ কাউকে চিনি না বা না চেনার চেষ্টা করি, লিফটে দেখলে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকি, এটি কিন্তু আমাদের সামাজিক জীবনকে কোথাও নিবে না। মহল্লাতে কিন্তু একজন আরেকজনের খোঁজ রাখে, তারপরে তার কিছুটা যদি প্রয়োজন হয়। আপনি যেহেতু সাংবাদিক, আপনি কি ঈদের দিনে একদম নিউজের দিকে কোনো খেয়াল রাখেন না, নাকি ঈদ নিয়েই ব্যস্ত থাকেন, নিউজের দিকে কোনো খেয়াল রাখেন না? দেখেন, আমি কিন্তু ইট, ড্রিঙ্ক অ্যান্ড স্লিপ জার্নালিজম করি। তার মানে হচ্ছে নিউজের দিকে খেয়াল রাখি। এই যে ধরেন ঈদগাহ ময়দানে যে আপনার ধরেন জামাত হয়, সেখানে আমি খেয়াল করি বডি ল্যাঙ্গুয়েজ কার কী রয়েছে, কারণ আমি তো এটা নিয়ে কথা বলতে চাই। আমি তো এখান থেকে অনেক কিছু দেখতে পাই, বর্তমানকেও দেখতে পাই, ভবিষ্যতে দেখতে পাই। তবে উৎসবটিকে উৎসবের মতো উপভোগ করা ভালো। আমাদের এই রোলগুলো কিন্তু আমাদের সাংবাদিকতা বলি, রাজনীতিবিদ বলি, একটু টান করে রাখে, আমাদের অনেক সময় নরম হতে দেয় না, অনেক সময় আবেগী হতে দেয় না। কিন্তু আমি মনে করি ধর্মীয় উৎসবের সময় বা কালচারাল উৎসবের সময়ও আমাদের উৎসবকে মনে প্রাণে গ্রহণ করা এবং প্রকাশ করা ভালো, এবং তাতে করে আমরা একটা বৈচিত্র্যপূর্ণ মানুষ হিসাবে আসলে সমাজে আসতে পারি। ঝগড়া সংক্রান্ত প্রশ্নে কিন্তু আশরাফ ভাই একটা কথা বলেছিলেন যে শিখে নেই কি উত্তর দেব, তার মানে নিশ্চয়ই কিছু আছে যেটা না, কিছু শিখতে পারলাম। ছোটবেলায় একটা বই পড়েছিলাম, নাম হচ্ছে ঝগড়াপুর। তখন থেকে জেনেছি যে ঝগড়া খুব ইম্পর্টেন্ট। আর ঝগড়া কিন্তু একটা দারুণ ঘটনা। দেখুন, ঝগড়াকে আমি নেগেটিভলি দেখি না, কেননা আপনি যখন কোনো কিছু এক্সপ্রেস করে ফেলছেন, সেটি রাইট অর রং, আপনি হালকা হয়ে যাচ্ছেন, যিনি শুনছেন তিনিও অবগত হচ্ছেন যে আমারও তো কিছু সমালোচনা ছিল, তাহলে এটি অত্যন্ত হেলদি একটি বিষয়। আপনি যে রক্তাক্ত প্রান্তর নাটকে ইব্রাহিম কার্দি আর জোহরার, সেই ইব্রাহিম কার্দি বলেছিল জোহরাকে যে অন্তরে অমৃত না থাকলে মুখ দিয়ে এত গরদ উথলে যেতে পারত না। আমাদের পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে কেউ রাগ হলে নিশ্চুপ হয়ে যায়, এটি আরেকটা সমস্যা। কারণ আপনি যখন প্রকাশ করেন তখন কিন্তু ভুল ত্রুটি ধরা যায়, যে আপনি এটা বলেছেন, এটা রাইট না, আপনি ভুল বুঝেছেন। কিন্তু আপনি যদি চুপ হয়ে যান, তাহলে বোঝা খুব মুশকিল হয় যে কোত্থেকে আসলে সমস্যাটি তৈরি হলো। তাই আমি অনুরোধ করছি যে আমার পরিবারের সদস্যরা যাদের সাথে আমার এখন সমস্যা চলছে, তারা যেন প্রকাশ করে।